সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেক শঙ্কা, অনেক অনিশ্চয়তা দূর করে আজ হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে ভোট গণনার কাজ শুরু হয়ে গেছে। আমি যখন এই ভিডিও করছি তখনও ভোটের ফলাফল আসা শুরু করেনি, কিন্তু যখন আপ হবে আমার এই ভিডিও ততক্ষণে আপনারা জেনে যাবেন যে কোন দিকে বেশি ভোট পড়েছে বা কারা সরকার গঠন করতে যাচ্ছে। আমি যেহেতু জানি না, তারপরে আমার প্রেডিকশন, মানে ইতিমধ্যে যা আমি দেখেছি, যতটুকু খোঁজ খবর পেয়েছি, সেটি থেকে আমার প্রেডিকশন হচ্ছে এই নির্বাচনে বিএনপি ভূমিধস বিজয় পেতে যাচ্ছে। আর জামাত যতটা আশা করেছিল ততটা সিট তারা পাবে না। আমার প্রেডিকশন হচ্ছে এই নির্বাচনে 30টি। আরও প্রেডিকশন আমার যেটি, সেটি হচ্ছে এনসিপি থেকে কেউ নির্বাচিত হবে না, মানে এনসিপির কোনো সদস্য সংসদ সদস্য হতে পারছে না, এটি প্রায় নিশ্চিত। অনেক রাজনৈতিক বিশ্লেষক এই নির্বাচনকে বর্ণনা করেছে বিএনপি ভার্সাস জামাত হিসেবে, কিন্তু আমার বিবেচনায় এটি শুধু বিএনপি ও জামাতের নির্বাচন ছিল না। এখানে অন্তত 5টি পক্ষ ছিল। একটি পক্ষ বিএনপি, একটি পক্ষ জামাত, একটি পক্ষ সরকার, একটি পক্ষ এনসিপি, আর একটি পক্ষ হচ্ছে আওয়ামী লীগ। এই নির্বাচনের মাধ্যমে জয়ী হয়েছে বিএনপি ও আওয়ামী লীগ, আর পরাজয় ঘটেছে ইউনূসের, জামাতের ও এনসিপির। এই নির্বাচন জামাত, এনসিপি ও ইউনূসকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের ভোটের নির্মম বাস্তবতা। প্রথমে আসা যাক এই নির্বাচন ইউনূসকে কীভাবে শিক্ষা দিয়েছে সে প্রসঙ্গে। ইউনূস মনে করেছিল তিনি যা বলবেন তাই হবে, কারণ ছাত্ররা তাকে সরকার বানিয়েছে। কিন্তু বাংলাদেশের ভোটের বাস্তবতা চরম নির্মম। তিনি মনে করেছিল তিনি এই ভোটকে যেভাবে খুশি সেভাবে করাতে পারবেন, কিন্তু সেটি মোটেও হয়নি। এটি তার কথা মতো ইতিহাস সেরা নির্বাচন মোটেও হয়নি। এর থেকেও ভালো নির্বাচন হয়েছে 91, 96, এমনকি 2006 এবং 2008-এও। তিনি মনে করেছিলেন আজকের দিনে দলে দলে ভোটাররা এসে ভোট দেবে, বাংলাদেশে ভোট পড়বে 80%-র বেশি। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে এই ভোটে 40%-র বেশি ভোটই পড়বে না। ইউনূস মনে করেছিল বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ পরাজিত, তাই আওয়ামী লীগ নিয়ে কেউ চিন্তা করে না। কিন্তু তিনি ভুলে গেছেন বাংলাদেশের বিশাল একটি সংখ্যাকে এখনও প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ, তাই এই নির্বাচনে আওয়ামী লীগ খুব ভালোভাবে ছিল। তার প্রমাণ আওয়ামী লীগের বেশিরভাগ সাপোর্টার ভোট কেন্দ্রেই যায়নি, তাই অধিকাংশই ভোট কেন্দ্র ছিল ফাঁকা। এছাড়াও যাদের জোর করে নিয়ে যাওয়া হয়েছে, ভয়ভীতি দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তারাও সঠিকভাবে ভোট দেয়নি। কেউ উল্টাপাল্টা ভোট দিয়েছে, কেউ 2 জায়গায় 3 জায়গায় সিল মেরেছে, আবার কেউ ফাঁকা ব্যালট জমা দিয়ে এসেছে। এমন ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে দেখেছি। তাই এটি এখন পরিষ্কার যে বাংলাদেশের সত্যিকার অর্থে গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে আওয়ামী লীগ ও বিএনপি 2 দলকেই রাখতে হবে। তাই ভবিষ্যতে যত দিন যাবে এই নির্বাচন নিয়ে ততই প্রশ্ন উঠবে। এই নির্বাচন ইউনূসকে আরও একটি শিক্ষা দিয়েছে যে তিনি জামাত ও এনসিপিকে যতই তুলে ধরার চেষ্টা করুক, যতই আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করুক, তারা এখনও তত বড় দল হতেই পারেনি। জামাতকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করে দেখানো হয়েছে এই গত 1.5 বছরে, কিন্তু আজ জামাতের সেই বেলুনকে জনগণ ফুটো করে দিয়েছে। জামাতের বেলুন চুপসে গেছে। আর এনসিপি, তার কথা না বললেই চলে। এনসিপি তো কোথাও নেই। মানুষ এখন এনসিপির নাম শুনলে থুথু করে। এর দায় অবশ্য ইউনূসকেও নিতে হবে। তিনি যেভাবে সব জায়গায় এনসিপিকে প্রমোট করার চেষ্টা করেছে, নির্লজ্জের মতো তাদেরকে ফেভার করেছে, তার জনগণ মোটেও ভালোভাবে নেয়নি। ইউনূসের অনেক বয়স হয়ে গেছে, জানি না কতদিন বাঁচবে, হায়াত মত আল্লাহর হাতে। তবে আমি নিশ্চিত তিনি যতদিন বেঁচে থাকবেন এই নির্বাচন তার মনের মধ্যে কাঁটা হয়ে বিঁধবে। এরপর আসা যাক এই নির্বাচন জামাতকে কিভাবে শিক্ষা দিয়েছে সে প্রসঙ্গে। জামাত মনে করেছিল তারা যে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ইউনূসকে সাথে নিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়েছে, এতে তাদের উপকার হবে। তারাই হবে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক শক্তি। গত কয়েকদিন ধরে এমনভাবে প্রচার চালানো হয়েছে যে এই নির্বাচনে তো জামাত জিতেই গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। তাই সরকার থেকে প্রমোট করলেই আর ফেসবুকে প্রচার করলেই বড় রাজনৈতিক দল হওয়া যায় না। বড় রাজনৈতিক দল হওয়ার জন্য যে ঐতিহ্য লাগে, যে শক্তি সামর্থ্য লাগে, যে জনসমর্থন লাগে, তা এখনও জামাত অর্জন করতে পারেনি। হ্যাঁ, আমি স্বীকার করছি গত কয়েক বছরে জামাতের ভোট কিছু বেড়েছে, কিন্তু সেটি এমন পর্যায়ে না তা আওয়ামী লীগের সমান। তাই এই নির্বাচনে আওয়ামী লীগ এখনও প্রাসঙ্গিক। এই নির্বাচন দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি ছাড়া জামাতের অস্তিত্ব নেই। যতই ভোটের মাঠে আওয়ামী লীগ অনুপস্থিত থাকুক না কেন, তার অভাব জামাত কখনোই পূরণ করতে পারবে না। আর এনসিপিকেও চরম শিক্ষা দিয়েছে এই নির্বাচন।
এনসিপি মনে করেছিল তারা গণ অভ্যুত্থানের দল, তাই জনগণ তাদের চোখ বন্ধ করে সিল মারবে। কিন্তু তারা ভুলে গেছে গত 1.5 বছরে তারা যেসব পাপ করেছে, সরকারি দল হিসেবে তারা যে ধরনের সুযোগ সুবিধা নিয়েছে তা জনগণ ভালোভাবে নেয়নি। তারা মুখে এক কথা বলেছে, করেছে অন্য জিনিস। আর শেষমেশ জামাতের সাথে জোট বাঁধা তো তাদের জন্য ছিল একটি আত্মঘাতী সিদ্ধান্ত। তাই তারা এই নির্বাচনে উড়ে গেছে, আর তাদের ভবিষ্যৎ অন্ধকার। এদের অনেককেই দেশ ছেড়ে পালাতে হবে। যদিও অবশ্য অনেকেই নাকি বিদেশি পাসপোর্ট নিয়ে রেখেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো ইতিমধ্যে লাল পাসপোর্ট জমা দিয়ে বিদেশের ভিসাও নিয়ে রেখেছে। এখন দেখার বিষয় কয়জন তারা দেশে থাকে। এছাড়াও জামাত এই নির্বাচনে কারচুপি করার চেষ্টা করেছে। সন্ধ্যা থেকে তো আমরা দেখতে পেয়েছি যে তারা কিভাবে ভোট দখল করে সিল মারার চেষ্টা করেছে। কিন্তু একটি ভোট কেন্দ্র দখল করে সারা বাংলাদেশে ভোট কেন্দ্র দখল করে সিল মারার জন্য যে পরিমাণ সাংগঠনিক শক্তি থাকা দরকার, তা শুধু এই বাংলাদেশে দুটো দলের আছে, আওয়ামী লীগ, বিএনপি। জামাতের সেই শক্তি এখনো হয়নি। তাই তারা শত চেষ্টা করেও ভোট কারচুপি করতে পারেনি। তাদেরকে ঠেকিয়ে দিয়েছে খোদ জনগণ। এবার আসা যাক এই নির্বাচনে দুই জয়ী দল প্রসঙ্গে, সেটি হচ্ছে বিএনপি ও আওয়ামী লীগ। আপনি বলতে পারেন, ভাই আপনি বারবার আওয়ামী লীগ করতেছেন কেন? আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ তো পরাজিত শক্তি। ভাই, আপনার কাছে নেই, কিন্তু আপনাকে এই বাস্তবতা মানতেই হবে। বাংলাদেশে এখনো কমপক্ষে 3 থেকে 4 কোটি লোক আছে যারা জীবনে আওয়ামী লীগ ছাড়া কাউকে ভোট দেয়নি, এবং তারা কাউকে কোনোদিন ভোট দেবেও না। এটি বাস্তবতা, আপনাকে মানতেই হবে। এতগুলো মানুষকে আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না। এদেরকে আপনি কি বাদ দিয়ে দিবেন? দিয়ে তো দেখলেন কি হলো, ভোট কত পড়েছে? 40% পার হবে না। ইসি যতই বলার চেষ্টা করুক 45-47% ভোট পেয়েছে, কিন্তু আমরা তো বাস্তবতা জানি সিল পিটানোর পরেও এই অবস্থা। তাই আওয়ামী লীগের বাস্তবতা আপনাকে মানতেই হবে। আর আওয়ামী লীগ সেটি প্রমাণও করে দেখিয়েছে। তারা কোনো ক্যাম্পেইন করতে পারেনি, তারা বেরও হতে পারেনি, আওয়ামী লীগের কোনো নেতার টিকিও দেখা যায়নি। কিন্তু তারপরও মাত্র সোশ্যাল মিডিয়ার নো ভোট ক্যাম্পেইন সফল তো হয়েছে। এটি আপনি কিভাবে বলবেন? আওয়ামী লীগ সেরকম রাজনৈতিক দল না যেরকম আপনি মনে করেন। আজ পর্যন্ত দেখেছেন কোনো আওয়ামী লীগের নেতাকে অন্য দলে যোগ দিতে? এত অত্যাচার হচ্ছে, এত নির্যাতন হচ্ছে, তারপরেও যাবে না। আওয়ামী লীগের শক্তি আওয়ামী লীগের নেতারা না, আপনাকে বুঝতে হবে আওয়ামী লীগের শক্তি আওয়ামী লীগের কর্মী বাহিনী। আওয়ামী লীগের কর্মীরা ডেডিকেটেড। শেখ হাসিনাকে কখনোই তারা অপরাধী ভাবে না, ভাববেও না। অন্যান্য নেতাকে যা খুশি তাই বলুক না কেন, তাদের কাছে আওয়ামী লীগ, নৌকা ও শেখ হাসিনা চিরস্মরণীয় থাকবে, এবং তাদের কাছে এটাই শেষ কথা। তাই বাংলাদেশে একটি ইনক্লুসিভ সোসাইটি গড়তে হলে আপনাকে আওয়ামী লীগকে নিতেই হবে। আজ আপনি তাদেরকে বাদ দিয়ে রেখেছেন, ভবিষ্যতে পারবেন না। 5 বছর 10 বছর পর যাই হোক না কেন আওয়ামী লীগ ফিরে আসবেই। আপনি ইতিহাস দেখুন, ইতিহাস থেকে শিক্ষা নিন। তাই যত তাড়াতাড়ি সম্ভব আওয়ামী লীগকে এই সোসাইটিতে ইনক্লুড করতেই হবে। হ্যাঁ, যারা অপরাধ করেছে তাদের শাস্তি দিন, তাদের বিচার করুন, কিন্তু যারা অপরাধ করেনি এমন কোটি কোটি সমর্থককে আপনি কখনোই দাবিয়ে রাখতে পারবেন না। আর এই নির্বাচনে আওয়ামী লীগ সেটি প্রমাণও করে দেখিয়েছে। এবার আসা যাক জয়ী দল বিএনপি সম্পর্কে। আমি প্রথমে অভিনন্দন জানাই তারেক রহমান ও বিএনপিকে। তারা দেখিয়ে দিয়েছে তারা সত্যিকার অর্থেই বর্তমানে 1 নম্বর দল। তাদের ধারের কাছে কোনো দল নেই। তারা ভূমিধস বিজয় পেতে চলেছে, তাই আমি তাদেরকে কংগ্রাচুলেট জানাই। কিন্তু সেই সাথে বিএনপিকে আমি সাবধান করে দেই, এই সরকার যে সকল অনাচার করে গেছে, এই সরকার আমেরিকার কাছে বাংলাদেশকে যেভাবে বিক্রি করে দিয়ে গেছে, তা থেকে বিএনপির বের হওয়া অনেক কঠিন হবে। আগামীতে সরকার চালানো বিএনপির জন্য বিশাল কষ্টসাধ্য ব্যাপার হবে। তাই আগামী দিনে কিভাবে সরকার চালায় বিএনপি, সেটিই হবে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু আমার মনে হচ্ছে এই সরকার যে ধরনের মেটিকুলাস ডিজাইন করে পদে পদে বিপদ ছড়িয়ে গেছে, তাতে বিএনপি খুব একটা ভালো করবে না। আমি বিএনপির কাছ থেকে সে ধরনের আশাও করি না। যারা মনে করেছেন এই নির্বাচনের মাধ্যমে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে, তাদের জন্য আমার আফসোস। সত্যিকার অর্থে এই নির্বাচনে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। বিশ্বাস করুন, আমার ভয় হচ্ছে আগামী দিনের যে আমাদের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ নিয়ে। কারণ আমাদের সবচেয়ে বড় বিপদ এখনো আসেইনি, সেটি সামনে ঘাপটি মেরে অপেক্ষা করছে।
তো যাই হোক, এই ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। আমার কথা ভুল হতেও পারে, আমার সাথে আপনি ডিসএগ্রি করতেও পারেন। তো এই বিষয়ে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।